তো হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তো লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা হাউস বোটে ছিলাম। তো হাউস বোটে আমাদের 1 নাইট স্টে ছিল। আজকে আমরা পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেব। তো আজকে সকালে আমরা স্নান করিনি কেউই। আমাদের যেটা প্ল্যান আছে যে আমরা সবাই পেহেলগাঁও পৌঁছে ভালো করে স্নান করব। তো সকাল সকাল উঠে যেহেতু হাউস বোট ছেড়ে দিতে হবে, তো সবাই রেডি হয়ে গেছি। আর দেখো এখানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আমরা আগের দিনেই বলে দিয়েছিলাম যে আমরা পরোটা বা লুচি এই ধরনের কিছু খাবো না, প্লেন সিম্পল বাটার আর ব্রেড দিয়ে দেবেন, ডিম সেদ্ধ আর চা, তাহলেই আমাদের হয়ে যাবে। তো এখানে দেখো ডিমের অমলেট করে দিয়েছেন উনি, ডিম সেদ্ধ করে দেয়নি, আর বাটার দিয়ে দিয়েছিল। তো খেয়ে মোটামুটি সবাই আমরা রেডি। আর লাস্ট বারের মতো হাউস বোটটাকে একবার দেখে নিচ্ছি। খুবই ভালো ছিল আমাদের এই হাউস বোটের স্টেটা। আর এটা না হলে আমাদের হয়তো কাশ্মীর ট্যুরটা কমপ্লিট হতো না। আর একটা কথা তোমাদের প্রথমেই বলে দিই, আমার না গলাটা আজকে খুব বসে গেছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। কোকো দেখো রেডি হয়ে গেছে, কোকো যাওয়ার জন্য এখন ছটফট করছে। তো কোকোকে আমি বলছি যারা ঠামা আসুক, একসাথে আমরা তারপর যাব। তো গতকালই তোমাদেরকে যে লাস্ট ব্লগটা দেখিয়েছিলাম, সেখানে দেখেছিলাম যে হাউস বোটের ভেতর থেকে বলছিলাম, তো ওই দেখো যে উইন্ডোটা দেখা যাচ্ছে ওইখান থেকে, যে দেখো ওয়াটার লিলি হয়ে আছে। এগুলোতে সবই ফুল ছিল, মানে বোঝা যাচ্ছিলো। এখানে হয়তো খুব একটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো হাউস বোটটা দেখো সত্যি করে এই ওয়াটার লিলিটা দেখে বোঝা যাচ্ছে যে জলের ওপরেই আছে। আর হাউস বোটটা যেখানে শেষ হয়েছে ওনারের বাড়ি কিন্তু ঠিক সেই জায়গা থেকেই, দেখলে বুঝতে পারবে। দেখো জামা কাপড় মেলা আছে, এদিকটায় যে চেয়ার পাতা রয়েছে, এখানে হয়তো স্টোরেজ আছে। আর বেরোনোর সময় ঠিক একটা এত সুন্দর পিঙ্ক কালারের গোলাপের গাছ ছিল। আর এখানে ক্যামেরায় কতটা জানি না জাস্টিফাই হবে, কিন্তু এতটাই সুন্দর ছিল ফুলটা, মানে মনে হচ্ছে যেন পুরো পদ্ম ফুল ফুটে আছে। তো তারপরে ক্যামেরা আমার কাছ থেকে কোকো নিয়েছিল। এই দেখো আমাদের আবার যিনি ড্রাইভার ছিলেন উনি আবার বলছিলেন দাও আমি তোমার ভিডিও তুলে দিই। তো অনেক দিন একসাথে থাকার পর একটা হয় যেরকম ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো কাশ্মীর আসার আগে আমরা অনেকের যাতে ধরো ভিডিও দেখেছিলাম ইউটিউবে, সেখানেই দেখেছিলাম যে পেহেলগাঁও যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, নৈসর্গিক দৃশ্য একদম। সত্যিই তাই। আমাদের জার্নি যখন স্টার্ট হলো তখন দেখছিলাম যে এই দিকের যে কাশ্মীরের রূপটা সেটা আবার সম্পূর্ণ আলাদা। মানে আমরা যেদিক থেকে কাশ্মীর শ্রীনগর গিয়েছিলাম সেই রাস্তা দিয়ে ফিরে এসে আবার যেতে হবে। পেহেলগাঁওয়ের জায়গাটা একদম পুরোপুরি শ্রীনগরের উল্টো দিকে। তো একটা মিড পয়েন্ট আছে, সেখানে এসে আবার সেখান থেকে চলে যেতে হয়। তো সকালে যেহেতু তোমরা দেখলে যে আমরা ব্রেকফাস্ট হালকা একদম করে বেরিয়েছিলাম, তো আমাদের প্ল্যান করাই ছিল যে বাইরে আমরা কোথাও লাঞ্চ করে নেবো, কারণ পৌঁছাতে বিকালই হয়ে যাবে প্রায়। আর যে রেস্টুরেন্টে আমরা খেতে এসেছিলাম, রেস্টুরেন্টটা তো খুবই সুন্দর ছিল, বেশ মাটির বাসনপত্র দিয়ে চারিদিক সাজানো, ইন্টেরিয়ারও খুব সুন্দর। কিন্তু খাওয়া দাওয়া আমাদের খুব একটা আবারও সেই মনপসন্দ হয়নি, কারণ খুবই রিচ ছিল। যেটা আমরা অর্ডার করছিলাম একদম পিওর ভেজ অর্ডার করেছিলাম, কিন্তু তাও যেন কি রিচ যেন মনে হচ্ছিল। আর দেখো পাশের উইন্ডো থেকে দেখা যাচ্ছে একদম পাহাড়ের কোলে ছিল এই রেস্টুরেন্টটা, সামনে বেরিয়েই পাহাড় এবং বাঁ দিকে পিছনেও আবার পাহাড় ছিল। তো এইটাই আমরা আলোচনা করছিলাম যে বাবা মা যখন লাস্ট টাইম এসেছিলো তখন কাশ্মীর পুরো বরফে ঢাকা ছিল। তো বরফে ঢাকা থাকলে দেখো সব দিক বোঝাও যায় না এবং সব কিছু এক্সপ্লোরও করা যায় না। আবার বরফের যে কাশ্মীর সেটার আবার একটা আলাদা সৌন্দর্য আছে। তো যেহেতু আমরা ট্যুর পার্টির সঙ্গে এসেছিলাম ঠিকই, কিন্তু আমাদের ট্যুরটা ছিল মানে শুধু আমাদের ফ্যামিলি নিয়ে। যেরকম ট্যুর পার্টিরা নিয়ে আসে, ধরো অনেক ফ্যামিলি থাকে, তারা নিজস্ব কুকও নিয়ে আসে এবং বাঙালি খাবার দাবার থাকে, বা ধরো যে কাস্ট থেকে বিলং করে সেই ধরনের খাবার দাবার, লোকাল খাবার দাবার দেয়। কারণ এই কথাটা এই কারণে আমি বলতে পারছি যে দেখো আমার মা বাবাও বেশ কিছুদিন আগে কাশ্মীর এসেছিলো এবং মা বাবা খাবার খুবই ভালো ছিল এবং বাঙালি খাওয়া দাওয়ার পেয়েছিল, আমরা যেটা একদমই পাইনি। তো লাঞ্চ করার পর যখন আমরা গাড়িতে উঠলাম তখন একদম যে রাস্তাটা ছিল প্রকৃতি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। দেখো পাশ দিয়ে আমাদের লিডার নদী বয়ে চলেছে। পেহেলগাঁও যাওয়ার রাস্তায় এই নদী তোমার বরাবর তোমার সঙ্গে থাকবে। এই রাস্তা ধরেই আবার জানো তো অমরনাথের যাত্রা শুরু হয়। চন্দনবাড়ি বলে একটা জায়গা আছে, পেহেলগাঁও থেকে সেটা যেতে হয়, সেখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়। তো সেটা আমরা তোমাদেরকে পরে দেখাবো। যাই হোক, এই দেখো যে জিনিসটার জন্য আমাদের মেন অ্যাট্রাকশন ছিল, কারণ পুরো ট্যুর জুড়ে আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি বারবার বলছিলেন যে এই অ্যাপেল কী দেখছেন, আপনারা অ্যাপেল ভ্যালির ওপর দিয়ে যাবেন, তখন শুধু নিজের চোখ দিয়ে আপেল দেখে নেবেন। তো আপেলের দেখো এরকম গার্ডেন করা আছে, এই রাস্তার ওপরে না অনেক এরকম দোকান আছে, সেগুলোতে সব ওদের এই আপেলগুলো এরকম আপেলের সামনেই গার্ডেন এবং ভেতরে বিশাল বড় গার্ডেন আছে, সেখান থেকে তুমি নিজে হাতে করে তুলে অ্যাপেল নিতে পারবে।
তবে সামনেরগুলো ওরা তুলতে দেয়নি, মানে শোয়ের জন্য রেখে দিয়েছে যাতে ট্যুরিস্টরা এসে দেখতে পারে। তো আমরা তো চোখের সামনে এরকম আপেল দেখে মানে অবাকই হয়ে গেছিলাম। আর নিচেতে আপেল মানে কত যে আপেল পড়েছিল মানে চিন্তা করতে পারবে না। আর আপেলের সাইজগুলো শুধু দেখো, এখনও অনেক গ্রিন আপেল রয়েছে, গ্রিন থেকে রেড হবে তারপরে মানে আপেলগুলো। জানি না ওরা তোলে কি না, কিন্তু আমাদেরকে যেটা বললো যে সবসময় আপেলগুলো এরকম করেই যত দিন সম্ভব ওরা গাছেই রেখে দেয় যাতে ট্যুরিস্টরা এসে দেখতে পায়। তো কোকোকে কিছুক্ষণ ভুলিয়ে রাখার জন্য ওদের আবার একটা পেট ছিল খরগোশ, সেইটা ওকে দিয়েছিল একটু কিছুক্ষণ খেলার জন্য, যে তুমি নাও, আমি আপেলের যাতে ভিডিও করতে পারি সেই জন্য। তো আর একটা জিনিস এখানে খুব বিখ্যাত এই অ্যাপেল ভ্যালির ওপর দিয়ে যাওয়ার সময়, সেটা হচ্ছে অ্যাপেলের জুস। একদম আপেলের জুস ওরা টাটকা তৈরি করে দেয় এবং খেতে খুবই ভালো ছিল। মানে চিনি বললেও, যে চিনি মিশিয়েছে সেটা বললেও খুব হবে, এতটাই মিষ্টি ছিল। এটা ন্যাচারাল সুইট, এর মধ্যে কোনো চিনি দেওয়া হয় না। আর অ্যাপেলের তৈরি বিভিন্ন জ্যাম, জেলি, কোয়াশ এগুলো সব রাখা ছিল। তবে এই যে আমরা সবটাতে এসেছিলাম সেটাতে না আবার নতুন এরা, সেই জন্য আমাদেরকে সেভাবে ওরা দেখাতেও পারছিল না, আর যে ফোর্স করা বা নেওয়া সেগুলো করে, যার জন্য খুব শান্তিতে আমরা আপেল বাগানটা ঘুরতে পেরেছি। আবারও চলে যাওয়ার আগে আমার মনে ছিল আর একবার যাই, আপেলগুলোকে একদম হাতের কাছে। যদিও দেখেছি এর আগে যখন আমরা দুধপাত্রি যাচ্ছিলাম, সেই ব্লগটা যারা দেখোনি তারা দেখে নেবে, সেখানেও অনেক আপেল বাগানের মধ্যে দিয়ে গিয়েছিলাম। তো এইটা এসে একবারে মানে এত কাছে এত বড় বড় আপেল দেখে মানে আমরা অবাকই হয়ে যাচ্ছিলাম। আর খুব ভালোও লাগছিল। যে এই দেখো, যে র্যাবিটটার কথা তোমাদের বলছিলাম, ওই র্যাবিটটাকে দিয়ে গেলেন উনি, বলছিল ওর সঙ্গে তুমি একটু খেলতে পারো। আমার ভয় লাগছিল যে যদি কামড়ে দেয় কোকোকে। তো যাই হোক, র্যাবিট তো খুবই নিরীহ প্রাণী। আর ওরা এরকম বাচ্চা, অনেকই ট্যুর পার্টির সঙ্গে বাচ্চা থাকে যারা খুবই মানে আপেল বাগান আর কী দেখবে বলো, ওরাই বা কী বোঝে। এরকম যদি একটা জীবজন্তু পায় তাহলে খুব খুশি। আর কোকোকে একটু ঘাস দিয়েছিল যে তুমি একটু ঘাস খাওয়াতে পারো। ও তো এইসব জিনিস জীবজন্তু খুব ভালোই বাসে, আর পেয়ে প্রচণ্ড খুশি হয়ে গেছে। তো অ্যাপেলের যে সিজনটা মানে অক্টোবর, নভেম্বর, সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস, সেই সময়টা হচ্ছে অ্যাপেলের সময় কাশ্মীরে। তো সেই সময় যদি কেউ প্ল্যান করো, দেখবে যে কাশ্মীরের একটা গ্রিন কাশ্মীর প্লাস আপেল, এটা একটা বাড়তি পাওনা। বরাবরই তোমাদের আমি বলছিলাম যে টিউলিপ আমরা পাইনি ঠিকই, কিন্তু এত সুন্দর আপেল গার্ডেন আমরা দেখেছি যে আমাদের মন ভরে গেছে। মানে এই স্মৃতিটা চিরকাল আমাদের সঙ্গে থেকে যাবে, যে কাশ্মীরে গিয়ে কাশ্মীরি আপেল আমরা দেখেছিলাম, যে কথাটা আমরা বলি। দেখো, বাজার থেকে তো অনেক আপেলই কিনে নিয়ে আসা হয়, আমাদের ডেলি ডায়েট চার্টে আপেল রাখতেই হয়, কারণ আপেল একটা আমাদের কমন ফ্রুটের মধ্যেই পড়ে বলতে গেলে। কিন্তু আপেলকে এরকম চোখের সামনে হতে দেখে একটু মানে আশ্চর্যই লাগছিল, যে একদম নারকেল, আগের দিনই বলেছিলাম নারকেল গাছ বা কুল গাছে যেরকম আমাদের এখানে দেখা যায় চারিদিকে, ওখানে সেরকম আপেল গার্ডেন। তো বেশ কিছুটা চলে আসার পর আমি তোমাদের বলছিলামই যে বাঁদিকে লিডার নদী বয়ে যাচ্ছে। তো পেহেলগাঁওয়ের কাছাকাছি চলে আসার পর আমরা নদীটাকে আর বাইরে থেকে দেখে আর থাকতে পারছিলাম না। তো আমাদের ড্রাইভার দাদাকে বললাম, আপনি একটা জায়গায় একটু থামুন, আমরা নদীটাকে একদম কাছ থেকে দেখতে চাই, হাত দিয়ে দেখতে চাই। তো উনি আমাদের বারবারই বলছিলেন যে এই নদী সবসময় আপনারা যখন পেহেলগাঁওতে যাবেন সবসময় থাকবেন, যে ট্যুরিস্ট স্পটেই যাবেন এই নদীটাকে ক্রস করেই যেতে হবে এবং আপনারা সবসময় পাবেন। তো আমাদের মন তো কিছুতেই মানছিল না যে নদীটার এত কাছ থেকে চলে যাব আর নদীটাকে একটু ছুঁয়ে দেখবো না, সেটা কি হয়। তো নদীটাকে একদম কাছে গিয়ে আমরা সবাই নেমেছিলাম, একটু জলে হাত দিয়েছিলাম, আর এত ভালো লাগছিল। আর কোকোর বাবাকে আমি বলছিলাম যে দেখো, মানে যেখানেই তুমি যাও, যে পাহাড়ের যে সৌন্দর্যটা সেটার মানে কোনো তুলনা হয় না। যেহেতু আমি খুব পাহাড় ভালোবাসি, তো আমার খুবই ভালো লাগছিলো। আর এরকম পাহাড়ি নদী, বরফ গলা ঠান্ডা জল, মানে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কারণ গাড়ির ভেতরে গা গোলাচ্ছিল আমাদের খুব, সেজন্য সবাই সোয়েটার সব খুলে ফেলেছিলাম। কিন্তু এমনি দেখো, সোয়েটার ছাড়াই আমরা সবাই নেমে গেছি, কিন্তু এত ভালো লাগছিল ওখানে যে না, এই ঠান্ডাটা আমরা যে করেই হোক উপভোগ করবো, কিন্তু সোয়েটার পরবো না। তো কোকো এখান থেকে বেশ কিছু পাথর তুলে নিয়ে এসেছিলো, যে আমি এই পাথরগুলো বাড়ি নিয়ে যাব। আর ও যেহেতু পেন্টিং করতেও খুব ভালোবাসে, তো আমরা বলছিলাম ঠিক আছে তুই এখান থেকে পাথর নে, আর বাড়ি গিয়ে ওই পাথরগুলোর ওপর পেন্টিং করে রাখবি। তো আমি বেশ কিছু এখান থেকে ভিডিও ক্লিপ তুলেছিলাম, আর যেগুলো আমি ছোট ছোট শর্ট ভিডিওর মাধ্যমে পোস্ট করেছিলাম। তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর কাশ্মীর সিরিজের প্রত্যেকটা ব্লগই মানে আমার তো খুবই ভালো লাগে, তার সাথে তোমাদেরও যে এত ভালো লেগেছে ভেবে খুব ভালো লাগছে।
কিছুক্ষণ আগেই তোমাদের আমি বলছিলাম যে দেখো অমরনাথ যাত্রা এখান থেকে শুরু হয়। তো এটা হচ্ছে বেস ক্যাম্পের আগে যে জায়গাটা, এখানে বিভিন্ন ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান হয়, এখানেই সব কিছু হয়। তো আস্তে আস্তে এবার পরবর্তী অমরনাথ যাত্রার জন্য সব শুরু হচ্ছে। তো উনি আমাদের বলছিলেন যে এগুলো সব লাইন দিয়ে থাকে, লোকের লাইন এতটাই লাইন পড়ে যে কত শেড করা আছে, কারণ চারিদিকে তখন বরফে ভর্তি থাকে, হঠাৎ হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, স্নোফল হয়, তো সেই জন্য দেখো সিঁড়িগুলোতে সব সেট করা আছে এগুলোতে। আর আমরা প্রায় পেহেলগাঁওয়ের কাছাকাছি চলেই এসেছি বলতে পারো, আর একটু কিছুক্ষণ গেলেই পেহেলগাঁও। তো পেহেলগাঁও যে মার্কেট প্লেসে থাকার জায়গা আছে, অনেকটা জায়গা জুড়ে পেহেলগাঁও। তো আমরা যে জায়গাটা ছিলাম একটু হিলের একদম উপরে, মানে কাছাকাছি একদম হিল যেখান থেকে শুরু হচ্ছে ধরো হিল টপের ওখানে একদম। তবে যেহেতু আমরা মার্কেট প্লেস থেকে অনেকটা দূরে ছিল আমাদের হোটেলটা, তো আমি তোমাদের সাজেস্ট করব যে মার্কেট প্লেসের কাছাকাছি নিও বা লিডার নদীর আশেপাশে যে হোটেলগুলো আছে সেইগুলোতে থাকার চেষ্টা করো, তাহলে তোমরা অনেক বেশি পেহেলগাঁওটা এক্সপ্লোর করতে পারবে। কারণ আমাদের যে হোটেলটা ছিল সেটা প্রায় 4 তলার ওপরে, তো ওখানে লিফট ছিল না। আর কত বড় এখানে ইলেকট্রিক হিটার দেখো, মানে বোঝা যাচ্ছে কী রেটে এখানে বরফ, যখন বরফ পড়ে তখন মানে কীভাবে বরফ পড়ে বোঝা যাচ্ছে। আর একদম ছাদের মাথায় দেখো কাঠের বাড়ি, এগুলো সবই। আর যেটা বলছিলাম তোমাদের কাছে, মার্কেট প্লেসের কাছাকাছি থাকলে টুক করে মার্কেটে নেমে যাওয়া যায়, যেটা আমাদের উপায় ছিল না একদম, যেহেতু আমরা ট্যুর পার্টির সাথে এসেছিলাম। তো আমাদের যে হোটেল দিয়েছিল সেটা নিতে হয়েছিল, রুমটার একটা ছোট্ট ট্যুর দিয়ে দিলাম। রুমটা খুবই সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর আমরা বলেছিলাম যে আমাদের এমন জায়গায় রুম দেবেন যেখান থেকে ভিউটা আমরা খুব ভালো পাই, যেন ব্যালকনিতে বেরোলেই পুরো পেহেলগাঁওটা আমরা দেখতে পাই। তো সামনে এরকম সুন্দর একটা গার্ডেন ছিল, এই গার্ডেনটার নিচে আবার একটা গার্ডেন ছিল। আমি তোমাদের বললামই যে 4 তলার উপরে হোটেলটা ছিল। আর দেখো সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই পাহাড়গুলো এক একটা সময় না এক একটা রকম রূপ আমাদের দেখতে পাচ্ছিল। আর কোকো এখানে এসে হঠাৎ করে কোনো সাউন্ড নেই, চারিদিক এত নিস্তব্ধ, পাখির আওয়াজ দেখে আমরা ওকে বলছিলাম তুই একটু ধ্যান করে নে। তো জায়গার একটা প্রভাব তো পড়েই মানুষের ওপরে, তো কোকোর ওপরেও সেই প্রভাবটা পড়তে দেখে খুব ভালো লাগছিল। যাই হোক, আমরা ধ্যান করতে বললেই যে সবসময় ধ্যান বা মেডিটেশনও করবে সেটা কথা নয়, কিন্তু সেই সময় দেখলাম খুব চুপ করে বসেছিল, কারণ ঠান্ডা ছিল চারিদিকটা, আর রোদ্দুরটা গায়ে এসে পড়ছিল, খুব ভালো লাগছিল ওর। আর ও বলছিল মামাম দেখো এখানে কোনো সাউন্ড নেই, চারিদিকে কি নিস্তব্ধ। বাহ, খুব যাক, তোর ভালো লেগেছে দেখে এটা ভালো লাগছে, কারণ ও পাহাড় খুব একটা এনজয় করে না, সবসময় ওর গা গোলায়। আর দেখো আমরা প্রায় যখন এসছি একদম সূর্য ডুবে প্রায়, পাহাড়ে যেহেতু সন্ধ্যেটা তাড়াতাড়ি হয়। তো বেরিয়েই আবার একটা ব্যালকনি ছিল, সেখানটা বাইরে যাওয়া যায় না। এই যে এইদিকে আমাদের ডান দিকে আমাদের রুম, আর বাঁদিকে যারা ছিল তারা অন্য ট্রাভেল এজেন্সির সাথে এসছে। আর এখানে একটা সুন্দর কাচের ব্যালকনি করা ছিল, সেখান থেকেও আবার সামনেটা দেখা যাচ্ছিলো। তো আমি যখন বেরিয়েছিলাম দেখলাম যে এই জায়গাটা কি, এখান থেকে কোনো রুম আছে? দেখলাম না, রুম নেই। আর আমাদের রুমটা বাঁ দিকে ছিল, আর মায়েদের রুমটা ছিল এই দিকে। এই সোজা গিয়ে দেখো এই রুমটা মাদের ছিল। এখান থেকেও ভিউ আছে ভালো। আমাদের যে হোটেলটা ছিল, হোটেলের রুম থেকেই না এরকম দেখা যাচ্ছিলো যে ঘোড়াগুলো যাচ্ছিলো। তো পরে আমরা যেটা জানতে পারলাম, বৈশারণ ভ্যালির জন্য এখান থেকেই যে ঘোড়াগুলো যাচ্ছে এগুলো সব বৈশারণ ভ্যালির জন্য যায়। আর আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই যে ঘোড়াদের না যে আস্তা বলা হয় না, সেটা ছিল, সেই জন্য প্রচুর ঘোড়ার আসা ছিল। কিন্তু আমরা আগে থেকেই ঠিক করে নিয়েছিলাম যে পেহেলগাঁও গিয়ে আমরা আর কোথাও যাবো না, লোকাল সাইট সিন বেতাব ভ্যালি বলো, আড়ু ভ্যালি বলো বা বৈশারণ ভ্যালি বলো, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আর একটুও ট্রাভেল করতে ইচ্ছে করছে না। আর তার থেকে বড়ো কথা, যেখানেই যাচ্ছি সেখানে গিয়েই একটা না কিছু স্ক্যাম, তো সেই জন্য আমরা পুরো রেস্ট নেব এখানে। আর মায়ের শরীরটাও হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছিলো, তো মাও একটু রেস্ট নিয়ে নেবে, কারণ আমাদের আবার 2 দিন এবং 3 রাত্রির ট্রেন জার্নি ছিল, সেই জন্য। তো দেখো নিচে এসে বললাম তোমাদের সেই আবার ঘোরা, কারণ আমরা ঠিক করেছি যে ফ্রেশ হয়ে যাওয়ার পর বাইরে গিয়ে আমরা চা খাবো। অনেক বাঙালি হোটেল এবং কলকাতার হোটেল বাংলায় লেখা, এই জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম, তো আমাদের বেশ ভালোই লাগছিল। আর কোকো দেখো এরকম ড্রয়িং করেছে, কি করবে, কারণ এখানে তো টিভি দেখতে ভালো লাগছে না, ওর মোবাইলও দেখতে ভালো লাগছে না। তো ঠামামের আর ওর এরকম ছবি আঁকার কম্পিটিশান সেই প্রথম থেকেই দেখছিলে, তো দেখো কি সুন্দর একটা মা দুর্গার মুখ এঁকেছে। তো আমরা বলছিলাম বেশ ভালো হয়েছে, এগুলো নিয়ে চল, এগুলো তোর স্মৃতি, ওখানে গেলে দেখতে পারবি যে কাশ্মীরে গিয়ে আমি এই ড্রয়িংগুলো করেছিলাম।
আর রাতের দিকে না বেশ ভালোই ঠান্ডা লাগছিল, সবাই আবার আমাদের যে শীতের জামা কাপড় ছিল সেগুলো সব বের করতে হয়েছিল। তো কিছুক্ষণ থাকার পরেই সন্ধ্যাবেলার দিকেই ওরা ডিনার সার্ভ করে দিয়েছিলো। আর অনেক মানে ট্যুরিস্ট ছিল সেদিনে, তো বুফে সিস্টেম করে রাখা ছিল। চিকেন তো ছিলই, তার সঙ্গে স্যুপ ছিল, রুটি ছিল, আর একটা পনিরের সবজি ছিল, আর স্যালাড ছিল। দেখো কত লোক। এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা।